হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর আলোর চ্যাপ্টার, যেটা তোমাদের থার্ড পরীক্ষায় হবে। অনেকবার ভেবেছি অষ্টম শ্রেণীর জন্য ভিডিও করবো, একটা অনেকেই রিকোয়েস্ট করেছে, তাদের জন্য ভিডিও করা হয়নি, এবার করছি। আলোর চ্যাপ্টার আমাদের আজকে আমরা আলোর চ্যাপ্টারটা পড়বো। তো আলোর চ্যাপ্টার শুরু করার আগে কিছু কথা বলার আছে। যেমন যে কথাগুলো বলতে হবে সেগুলো হচ্ছে, তোমরা এখনও যারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম হচ্ছে দ্য ফিজিক্স লাভার, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন থেকে যুক্ত হয়ে যাবে। আর 2 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের সরাসরি পড়ায় চলে যাবো। আমাদের প্রথমে আজকে আছে আলো। আলোর প্রথম টপিক তোমরা ক্লাস 7-এ আলো পড়েছিলে। আলো সম্পর্কে অনেক কিছু তোমরা ক্লাস 7-এ জেনেছো। আর এই ডেটে তোমাদের যেটা জানতে হবে, তোমরা ক্লাস 7-এ আলোর প্রতিফলন, প্রতিসরণ সব সূত্র তোমরা সেখানে পড়েছিলে। এইবার তোমরা ক্লাস 8-এ পড়বে প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা কি? তোমরা যখন স্কুলে আসো বা বাড়ি থেকে যখন বেরো, তখন যদি তোমরা আয়নার সামনে দাঁড়াও, ডাইরেক্ট তোমরা নিজেকে দেখো বা মাথা যাও। মেয়েরা তো মেকআপও করতে পারো, অনেকেই করে, ঠিক আছে? তো যখন তোমরা আয়নার সামনে দাঁড়াও, তখন কিন্তু তোমাদের যে ছায়াটা, যে চিত্রটা তোমরা আয়নার উল্টো দিকে দেখতে পাও, সেটা কিন্তু তোমাদের প্রতিবিম্ব। বোঝা গেল কি বললাম? সেটা কিন্তু তোমাদের প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব তাহলে কি? আমরা যেটা আয়নায় দেখতে পাই। প্রতিবিম্ব তাহলে এক কথায় কি বলতে পারি? যেটা আমরা আয়নায় দেখতে পাই তাকে আমরা প্রতিবিম্ব বলবো। তোমরা যদি বইটা খোলো তাহলে দেখতে পাবে তোমাদের বইয়ের 46 পাতায় আছে, যারা নতুন বই তাদের বইয়ের 46 পাতায় দেখবে একটা ছবি দেওয়া আছে, তা আয়না আছে, এবং আয়নার সামনে কি রাখা আছে? একটা আয়নার সামনে একটা কোনো বাক্স রাখা আছে, এবং বাক্সের মধ্যে একটা ইরেজার টাইপের সামথিং কিছু রাখা আছে, ঠিক আছে? যেটা আমরা রবার বলে ডাকি। ইরেজার রাখা আছে বাক্সের ভিতরে, এবং দেখা যাচ্ছে আয়নার ওই পাশে ঠিক বাক্সের ভিতরে যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তোমরা বইতে চিত্রটা তোমরা দেখতেই পাবে, আমি চিত্রটা পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যেটা দেখা যাচ্ছে, যে বস্তুর ভিতরে চিত্রটা যেটা আয়নার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন, সব প্রতিবিম্ব কি দেখা যায়? সব প্রতিবিম্ব কি দেখা সম্ভব? উত্তর কিন্তু অ্যাকচুয়ালি সব প্রতিবিম্ব দেখা সম্ভব নয়, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আমরা একটা উদাহরণ দিলাম, আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যে আমরা যখন এই একটা খালি বালতি দেখি, বালতিতে জল নেই, খালি বালতি, যখন একটা খালি বালতি দেখি, তখন আমরা কি লক্ষ্য করি জানো? আমরা দেখি যে বালতিটায় গভীরতা যথেষ্ট বেশি। একটা খালি বালতি আমরা নিলাম, সেটা দেখলাম যে সেক্ষেত্রে কি হচ্ছে, বালতির এই গভীরতাটা অনেকটাই কিন্তু বেশি। এই যে গভীরতাটা, সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, তাই তো? বালতির যে গভীরতাটা, সেখানে অনেকটাই বেশি হয়। কিন্তু তুমি যখন এই বালতির মধ্যে যখন তুমি জল ঢালবে, জল ঢালার পরে বালতি থেকে যখন জলটা স্থির হওয়ার পরে যখন তুমি উপর থেকে দেখবে, তখন তুমি দেখতে পাবে যে মনে হবে যেন বালতির যে তলদেশ, নিচের অংশটা যেন কিছু উপরে উঠে এসছে। এটা কেন মনে হয় জানো? এটা অ্যাকচুয়ালি হয় প্রতিসরণের জন্য। তোমরা জানো প্রতিসরণের চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করবো না, আজকে আমরা প্রতিবিম্বটাই শুধু পড়বো। প্রতিসরণ আমরা নেক্সট যে ক্লাসটা হবে, এটা পার্ট 1-এর ক্লাস, পার্ট 2-র ক্লাসে আমরা কিন্তু প্রতিসরণটা পড়বো, এবং এর ডিটেলস তখন বলবো, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের প্রতিবিম্ব সম্পর্কিত প্রাথমিক কিছু ধারণা। এবার আমরা সরাসরি চলে যাবো প্রতিবিম্ব জিনিসটা কি। বলছে যে অ্যাকচুয়ালি যখন বলছে আলোক রশ্মি যখন সরাসরি আমাদের চোখে যে পড়ে, সরাসরি মনে করো আমরা যখন কাউকে দেখি সরাসরি, তখন কিন্তু আলো বেসিক্যালি আলো যায় সরলরেখা বরাবর। আলো কিন্তু সরলরেখা বরাবর চলাচল করে। এই জন্যই কিন্তু তোমাদের ক্লাস 7-এর মধ্যে ছিল একটা চিত্র, যে একটা ছেলে এখানে চোখ রেখে সে কি করছে, একটা পাইপের মধ্যে দেখছে ওই পাশে কি আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে। কিন্তু যখন এরকম একটা পাইপের মধ্যে তাদের চোখটা রাখা হচ্ছে, তখন কিন্তু সে দেখতে পাচ্ছে না যে ওই পাশে কি আছে, ঠিক আছে? এখানে যদি চোখ রাখা তাহলে দেখতে পাবে না ওই পাশে কি আছে। কেন বলতো? কারণ আলো সরলরেখা বরাবর চলাচল করে, তাহলে এখানে গিয়ে বাধা পাবে। আলো সরলরেখা বরাবর কি করছে, স্ট্রেট লাইন বরাবর চলাচল করে। সেজন্য কিন্তু দেখা যায় না যে এখানে অ্যাকচুয়ালি বস্তুটা যদি এখানে যদি কোনো মোমবাতি আমি রেখে দিই, তাহলে দেখতে পাবো না যে এখানে বস্তুটা কি আছে, সেটা কিন্তু দেখা যাবে না। এর কারণটা আলো সরলরেখা বরাবর চলাচল করে। এইবার আমরা যদি এখানে এমন একটা জিনিস করি, যে আমরা মনে করো কোনো একটা বস্তুকে দেখছি, সরাসরি দেখছি, তাহলে কিন্তু আমরা সেই বস্তুকে সরাসরি খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কিন্তু যখন কোনো একটা বস্তু যদি আমরা কোনো আয়নার সাহায্য নিয়ে দেখি বা দর্পণের সাহায্য নিয়ে দেখি, তখন কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি আমরা তখন বস্তুটাকে কিন্তু সরাসরি দেখতে আর পাচ্ছি না। হয় তার কাছে প্রতিফলিত হচ্ছে ওই বস্তু থেকে একটা আলোর রশ্মি এসে দর্পণে প্রতিফলিত হচ্ছে, না হয় প্রতিস্থিত হচ্ছে। প্রতিফলিত মানে যেখানে প্রতিফলন ঘটে, যেটা তোমাদের ক্লাস 7-এ ছিল, সেই প্রতিফলন থেকে প্রতিফলিত হচ্ছে রশ্মিটা, আমরা বলবো একটু পরে ছবিকে বুঝিয়ে দেবো। আর নতুবা প্রতিস্থিত হচ্ছে, যেটা প্রতিসরণ থেকে এসছে, ঠিক, বা অন্য কোনো জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের মনে হয়, ঠিক আছে? তো এটাকেই আমরা বলতে পারি যে আলো যে সরাসরি না দেখে আমরা যে আয়নার মাধ্যমে প্রতিফলিত প্রতিষ্ঠিত করে দেখছি,
আয়নার যে রূপটাকে আমরা দর্পণের মধ্যে আমরা বস্তুর যে রূপটাকে দেখতে পাচ্ছি তাকে আমরা বলতে পারি কিন্তু প্রতিবিম্ব। ঠিক আছে, তো প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূলত দুটো কারণ থাকে। কি কি কারণ থাকে প্রতিবিম্ব সৃষ্টির পিছনে? একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা হচ্ছে প্রতিসরণ। প্রতিফলন একটা আছে, আর একটা হচ্ছে প্রতিসরণ। কি বললাম 2 নম্বরটা? প্রতিসরণ। প্রতিসরণ, এই দুটো কারণে কিন্তু আমরা বলছি, আমরা এই দুটো কারণের জন্য আমরা কি করতে পারি, যেগুলো দর্পণে আমরা প্রতিবিম্ব দেখতে পাই। দর্পণে কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতে পাই দুটো কারণে, একটা প্রতিফলনের জন্য, একটা প্রতিসরণের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন কিন্তু। এরপরে আমরা যেটা বলবো, যে বলে একটু আগে প্রথমেই বলছিলাম যে আমরা সব প্রতিবিম্ব কিন্তু দেখতে পাই না। বলতে যেসব প্রতিবিম্বকে আমরা সিনেমার পর্দায় ফেলতে পারি, যেসব আমরা যখন আয়নায় যদি আমরা নিজেদেরকে দেখি, তাহলে কিন্তু সেই প্রতিবিম্বটা কিন্তু আমরা পর্দায় ফেলতে পারবো না। কিন্তু এমন কিছু প্রতিবিম্ব আছে যেগুলো কিন্তু আমরা পর্দায় ফেলতে পারি, যেটা সিনেমা হলে হয়, তার জন্য কিন্তু অত বড় পর্দার উপর সিনেমা দেখা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ তাই বলছে যে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, প্রতিবিম্বকে কি করা যায়, পর্দায় ফেলা যায়, তাকে বলা হচ্ছে সৎবিম্ব। পর্দায় ফেলা যায় তাকে বলছে সৎবিম্ব। আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলা হচ্ছে অসৎবিম্ব। বোঝা গেল কি বললাম? যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলছে সৎবিম্ব, আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলছে অসৎবিম্ব। আমরা আরো ভালো উদাহরণ দেখবো, আরো ভালো সংজ্ঞাও আমরা দেখবো সৎবিম্ব এবং অসৎবিম্বের, এবং সেখান থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে সৎবিম্ব কি আর অসৎবিম্ব কি। ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে, একটু ফোকাস সম্পর্কে জানতে হবে। ফোকাস জিনিসটা কি বলছে, যে আমরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ছোটবেলায় কোন একটা উত্তল দর্পণ যদি আমরা নেই, লাইটের উপর, লাইটের আগুন থাকতো আগেকার দিনের লাইটে, উত্তল দর্পণ, তার উপরে আমরা যদি সেটা যদি রোদ্দুরের সামনে এমন করে ধরি, তাহলে দেখা যায় একটা বিন্দুতে গিয়ে জন্য তার কোথাও একটা তলে যদি কাগজ রাখি, আমরা তলে যদি কাগজ রাখি, দেখা যায় কাগজটার উপর সেই আলোর একটা আলো এসে পড়ে, একটা সাদা রঙের আলো এসে পড়ে, এবং কি হয়, সেই আলোটা, সেই কাগজটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে আলোটা কাগজের উপরে আগুন ধরে যায়। এটা তোমরা ছোটবেলায় প্রত্যেকে করেছো। তো কি হয় অ্যাকচুয়ালি, বলছে যে এখান থেকে আমরা যদি আলো ফেলি, কোন একটা উত্তল দর্পণ, বলে উত্তল দর্পণ, তারপর যদি আমরা আলো ফেলি, সেগুলো কি একটা বিন্দুতে এসে মিলিত হয়, এবং যে বিন্দুতে এসে মিলিত হয় তার নাম হচ্ছে ফোকাস। ঠিক আছে, তো এখানে আমাদের এটা একটু ছিল বলে দিলাম। ঠিক আছে, আর আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হলো এই যে আমাদের প্রতিবিম্ব যেটা বললাম, সেই প্রতিবিম্ব সম্পর্কে একটু আমরা জানবো। প্রতিবিম্ব, এই সৎবিম্ব অসৎবিম্ব সম্পর্কে আরো ডিটেলস আমরা একটু জেনে নেব। কি বলছে, যে আমি একটা চিত্র আঁকি এখানে, বলছি এটা আমাদের একটা কি আছে, দর্পণ আছে। কি আছে, এটা একটা দর্পণ। তাহলে এই পাশটা হচ্ছে ঘষাপিঠ, এই পাশটা হচ্ছে স্বচ্ছ, মানে এটা এই পাশটায় আয়না আছে। তো একটা আলোকরশ্মি আসছে, কি হচ্ছে, একটা আলোকরশ্মি আসছে। ঠিক আছে, একটা আলোকরশ্মি এলো, আর আলোকরশ্মি এইভাবে ফেলবো না আমরা, একটা বিন্দু থেকে আলোকরশ্মি আসে, তো সে কিন্তু এইভাবে আসতে পারে, সে এইভাবে আসছে, এসে এদিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে একটু পিছন দিকে টেনে দিই, এটা যদি আমরা পিছন দিকে টেনে দিই, তাহলে দেখতে পাবো যে আলোক রশ্মিটা কি হচ্ছে, একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে না? ভালো করে দেখো, আমরা যদি এখান থেকে আলোক রশ্মি আসছে, ভালো করে বুঝবে এটা, আর এখান থেকে কিন্তু আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। আমি এখানে চোখ রেখেছি, আমি দেখছি এই জায়গা দিয়ে। ঠিক আছে, আমি এই জায়গা দিয়ে কিন্তু দেখছি বস্তুটাকে। তো আমি কি দেখবো, আমার আলো তো সরাসরি সরলরেখা বরাবর যায়, আমি দেখতে পাবো বিন্দুটার জন্য এই জায়গায় আছে। আমি ধরলাম এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি ড্যাশ বিন্দু। আমি যদি এখন এখানে চোখ রাখি, তাহলে আমি কি দেখতে পাবো, আমার মনে হবে যে বস্তুটা বোধহয় এখানে আছে। আমি কি দেখবো, বস্তুটা, আমি চোখটা যদি এখানে রেখে আমি দেখতে পাবো বস্তুটা বোধহয় সরাসরি দিক থেকে বোধহয় আসছে। অর্থাৎ এই বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু আদতে তা নয়। তো বস্তু অ্যাকচুয়ালি এখানে রাখা আছে, কিন্তু আমি যখন এখান থেকে দেখছি তখন মনে হচ্ছে বস্তু যখন এখান থেকে আসছে। তাই বলছে যে এই পিটা কি, আমার এই পিটা হচ্ছে সৎবিম্ব, আর পি ড্যাশটা হচ্ছে অসৎবিম্ব। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যেটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তাকে বলা হয় অসৎবিম্ব। ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি বস্তুটা নেই, বস্তু অ্যাকচুয়ালি এখানে, এটা আমাদের একটা ভুল ধারণা, মনে হচ্ছে বস্তু এখানে আছে বোধ হয়।
এই যেখানে বস্তুটা আছে বলে মনে হচ্ছে, যদি এরকম হয় তাহলে তাকে বলবো অসৎ বিম্ব। ঠিক আছে, এটাকে বলা হবে সৎ বিম্ব। ঠিক আছে, এটাকে বলা হয় সৎ বিম্ব। বলো তো সমতল দর্পণে, কমেন্টে সবাই লিখবে যে আমরা সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব দেখতে পাই, সৎ বিম্ব না অসৎ বিম্ব। সমতল দর্পণে আমরা কি ধরনের প্রতিবিম্ব দেখতে পাই, সৎ বিম্ব না অসৎ বিম্ব, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমাদের যদি আসল বস্তুটা যদি এখানে হয়, তাহলে আমরা যদি এখান থেকে দেখি বস্তুটাকে, তাহলে বস্তুটাকে বলে আমরা এই জায়গায় নয়, আমরা বস্তুটা দেখতে পাবো এই জায়গায়। কিন্তু আমি চাইলে কিন্তু বস্তুটাকে এইভাবে কিন্তু দেখতে পারতাম, তাহলে সরাসরি দেখতাম। ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি না দেখে আমরা কিন্তু বস্তুটাকে এদিকে দেখছি। ক্লিয়ার? তো এখন আমরা দেখবো যে সৎবিম্ব এবং অসৎবিম্বের সংজ্ঞা দুটো কি কি বলছে। সৎবিম্বের সংজ্ঞা বলছে যে কোনো বিন্দু থেকে, সৎবিম্বের সংজ্ঞা বলছে যে কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে কি করছে, আলোকরশ্মি গুচ্ছ কি করছে, প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে হওয়ার পর একটা বিন্দুতে সে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে সে মিলিত হয় এবং দ্বিতীয় বিন্দুকে বলা হচ্ছে প্রথম বিন্দুর সৎবিম্ব। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে তোমার সৎবিম্ব, কিন্তু এটা তোমার কি হচ্ছে সৎবিম্ব। ঠিক আছে, একটা বিন্দুতে এসে কিন্তু কি হচ্ছে, তাহলে মিলিত হচ্ছে। কিন্তু এখানে এই দুটোর মধ্যে পার্থক্য আমি এখান থেকে বলে দেবো যে তারা কি করছে, অবস্থিত হওয়ার পর তারা একটি বিন্দুতে এসে তারা মিলিত হচ্ছে, এই বিন্দুতে এসে তারা মিলিত হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি সৎবিম্ব। এবং বলছে কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন ওয়ার্ড, যে আসছে বলে মনে হচ্ছে। অর্থাৎ দেখো আমি যখন এখানে চোখ রাখছি তখন আমরা দেখতে পাচ্ছি বস্তুটা যেন এখান থেকে আসছে, তাই না? আমি মনে করছি বস্তু হতে এখানে রাখা আছে, তাই আমি মনে করছি। অর্থাৎ এই বিন্দু সাপেক্ষে এটাকে বলা হচ্ছে অসৎ বিম্ব এবং এই বিন্দু সাপেক্ষে এটাকে বলা হচ্ছে সৎ বিম্ব। ক্লিয়ার হলো? দেওয়া আছে অসৎ বিম্বের সংজ্ঞা। বই থেকে সংজ্ঞা দুটো ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, এবং নেক্সট আমাদের যেটা আছে যে কোনো আছে আয়না থেকে কোনো বস্তু থেকে আমরা যত দূরে যাবো, আয়নায় এখানে আয়না রাখা আছে, এখানে যদি আয়না রাখা থাকে তাহলে আমরা আয়না থেকে যত দূরের দিকে যাবো তাহলে কিন্তু আমাদের প্রতিবিম্ব কিন্তু তত দূরেই তৈরি হবে, তাই না? আমরা যত ধীরে ধীরে মনে করো আয়নার কাছাকাছি আমরা যত ধীরে ধীরে যেতে লাগবো তত কিন্তু আমাদের এখানে মনে করো আয়না রাখা আছে, আমরা আয়না থেকে যত দূরের দিকে যাবো প্রতিবিম্ব কিন্তু তত দূরের দিকেই যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, আর আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের লাস্ট যে টপিকটা একটু বলে দেবো ছোট্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে যে দুখানা দর্পণ যদি আমরা পাশাপাশি রাখি, তোমাদের বইয়ে দেখো আমি চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা পাশে তুলে দেওয়ার চেষ্টা করছি, এখানে দিয়ে দিচ্ছি পাশে, তো তোমরা সেটা দেখে নাও যে কি আছে। দেখো চিত্রটা যে দুখানা দর্পণকে আমরা কি করেছি, পাশাপাশি রেখেছি, এবং দুখানা দর্পণকে পাশাপাশি রাখলে তাদের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কটা আমাদের প্রতিবিম্ব তৈরি, কটা আমাদের তৈরি হবে। এখান থেকে আমরা যেটা দেখবো যে দুখানা দর্পণ যারা কিন্তু পরস্পর একদম পাশাপাশি লেগে আছে, মানে আমি যদি বলি এরকম ভাবে বলতে পারি যে এই দুটো দর্পণ যদি আমি বলি, এই দুটো আমাদের দর্পণ যদি হয় তাহলে আমরা বলতে পারি এই দুটো দর্পণ এইভাবে থাকবে। এবার এদের যে মধ্যবর্তী যে কোণটা তৈরি হচ্ছে, এদের মধ্যবর্তী যে কোণ তৈরি হচ্ছে, এই জায়গায় যে কোণটা তৈরি হচ্ছে এদের, এই যে এখান থেকে যে কোণটা তৈরি হচ্ছে এদের মধ্যে, এই জায়গাটা এই কোণের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এই পাশে এবং এই পাশে কটা প্রতিবিম্ব তৈরি হবে মাঝখানে যদি কোনো বস্তু রাখা হয়। অর্থাৎ দেখে নাও যে এখানে একটা আমার কি আছে, এখানে একটা আমার কি আছে, আয়না আছে। ঠিক আছে, এখানে একটা আয়না আছে, এই মাঝখানে পার্টিশন করা আছে, এবং এই পাশে একটা আয়না, এই পাশে একটা আয়না আর একটা আয়না রাখা আছে আমার। ঠিক আছে, এখানে যদি আমরা কোনো একটা বস্তুকে রাখি, এখানে যদি কোনো একটা বস্তুকে যদি রাখা যায় তাহলে সেই বস্তুটা কিন্তু কত রকম ভাবে দেখা যাবে সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এই বস্তুটা এখানেও দেখা যেতে পারে, এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে। তোমরা তো অবাক হয়ে যাচ্ছ, কিন্তু এটা হয়। এটা কিসের উপর ডিপেন্ড করে, এই দুটো দর্পণের মধ্যবর্তী কোণের উপরে। এবং সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n ইজিক্যাল টু আমরা বলতে পারি 360 ডিগ্রি মাইনাস কি হয় থিটা, এটাকে বলা হয় থিটা। কি বলা হয়, থিটা। থিটা মানে কোণ বোঝায়। ঠিক আছে, মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। এই এনটা কি, এনটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা, অর্থাৎ কটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা হচ্ছে এন। ঠিক আছে, এবং আমাদের হচ্ছে থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কখনো কখনো আমাদের কি করে দেয়, কখনো কখনো আমাদের কিন্তু এই যে এন এর মান বলে দেবে, কখনো কখনো আমাদের যেটা করবে থিটার মান বলে দেবে। বোঝা গেল? তো আমাদের এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো বলছে যদি আমরা একটা অঙ্ক দেখলাম, যে অঙ্কটা এরকম আমি বলে দিচ্ছি যে আমাদের 7টা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এন এর মান 7, তার মানে প্রতিবিম্বের সংখ্যা বলছে 7 যদি হয় তাহলে থিটার মান কত হবে। এর মধ্যে প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নবিদ্যালয় বই বা আদার্স কোনো বইতে তোমরা খুঁজতে পেয়ে যাবে। তো কি বলছে, এন এর মান যদি 7 হয় তাহলে থিটার মান কত হবে। তাহলে এখানে বসাও 7 ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, এই মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে 7 আর আগে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা, তাই তো? এবার কোনাকুনি গুণ করো। আচ্ছা, থিটাটাকে এখানে পাঠালে 8টা এখানে চলে আসবে, এর তলায় কিছু নেই, আমি এই দুটোকে কোনাকুনি এক্সচেঞ্জ করছি, মানে স্থান পরিবর্তন করাচ্ছি। তাহলে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 8 লিখতে পারি।
যদি এটা বুঝতে না পারো তাহলে এখানে আরেকটা লাইন করছি, কোনাকুনি গুণ করো, তাহলে 8 এর সঙ্গে থিটা গুণ করলে কত হবে, 8 ইন্টু থিটা হবে, তাই তো, সমান সমান 360 কে 360, এখান থেকে আমরা থিটার মান বের করতে গেলে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 360 ডিগ্রি বাই কিন্তু 8। আমরা কিন্তু এইভাবেও অঙ্কটা কিন্তু করতে পারি, ঠিক আছে। এখান থেকে দুই পাশে একই জিনিস চলে এসছে, আমরা এবার এখান থেকে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কি হবে, দেখো এখান থেকে কাটাকাটি করলে আমাদের যেটা হবে 4 দুগুণ 8 আর 4 9 36 বা 90 ডিগ্রি হবে এটা, অর্থাৎ দুই দিয়ে কাটাকাটি করলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে তাহলে 45, অর্থাৎ আমরা বলতে পারি যদি দুটো দর্পণের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু 7টা প্রতিবিম্ব তৈরি হয়। কটা প্রতিবিম্ব তৈরি হবে, 7টা। একই রকম ভাবে যদি কোনো অঙ্কে আমার থিটার মান বলে দেয় তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা এন এর মান বের করতে পারি। তাহলে এমন একটা অঙ্ক দেখা যাক কি বলছে। এবার কিন্তু আমাদের থিটার মান বলে দেবে। যদি থিটার মান বলে দেয় তাহলে নিঃসন্দেহে আমরা সেখানে কি করতে পারি, বলছে কোন একটা অঙ্ক আমি ধরো বলছি যেখানে থিটার মান বলেছে 60 ডিগ্রি, কি বলেছে কোন একটা অঙ্কে থিটার মান বলেছে 60 ডিগ্রি, তাহলে এন এর মান কত হবে। এরকম যদি অঙ্ক দেয় তাহলে কি করব, তাহলে n এন এর মান চাই n 360 ডিগ্রি বাই কত, বাই থিটা, থিটার মান কত 60 ডিগ্রি, তাই তো, -1, কাটাকাটি করো, 6 36 মানে উপরে কত হবে 60 হবে, তাই তো, সরি উপরে 6 হবে, 6 36 6, তাহলে 6 - 1 অর্থাৎ 5, অর্থাৎ n এর মান কত হচ্ছে তাহলে 5, অর্থাৎ প্রতিবিম্বের সংখ্যা কত হবে 5টি। বোঝা গেল কি বললাম। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সূত্রটা এবং এর উপরে অঙ্কগুলো, ঠিক আছে, কি বললাম বোঝা গেল। এবার আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো পেরিস্কোপ। পেরিস্কোপ সম্পর্কে বেশি কিছু বলবো না, তোমাদের একটা শর্টসে পেরিস্কোপ সম্পর্কে বলা আছে। আমি পেরিস্কোপ দেখেও ছিলাম, পেরিস্কোপ কেমন হয় ল্যাবের থেকে দেখিয়েছিলাম, তো তোমরা ওই শর্টসটা দেখতে পারো, আমাদের চ্যানেলেই রাখা আছে। এবং যদি তোমরা সেটা দেখবে অবশ্যই, এবং সেই সাথে আমি বলেও দিচ্ছি পেরিস্কোপ জিনিসটা কেমন হয়, ঠিক আছে। পেরিস্কোপ জিনিসটা দেখো কেমন, বলছে অ্যাকচুয়ালি পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয়, সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন এটাই যে পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয়। যখন তুমি মনে করো খেলা দেখতে গেলে, এবার তুমি অনেকটা পরে গিয়েছো খেলা দেখতে, মাঠে খেলা হচ্ছে এবং প্রচুর লোকজন দেখছে, সামনে বড় বড় লোকেরা দাঁড়িয়ে আছে, অনেকটা লম্বা চওড়া লোকেরা, তুমি অনেক পিছনে দাঁড়িয়ে আছো এবং তুমি দেখতে পাচ্ছ না খেলাটা। তখন তুমি যেটা করতে পারো, তখন তুমি কিন্তু পেরিস্কোপ ব্যবহার করতে পারো। কি করে পেরিস্কোপ ব্যবহার করতে হয় দেখে নাও। হচ্ছে পেরিস্কোপের গঠন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের চোখ রাখতে হয়, এখানে চোখ রাখতে হয়, মনে করো এখানে আমরা চোখ রাখলাম, আমরা দেখতে পাবো যে এই পাশে দেখা যাবে যে কোথায় যা যা দূরে যা যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু আমরা দেখতে পাবো। প্রশ্ন হচ্ছে ভিতরের গঠনটা কেমন থাকে। আমি বলে দিই পেরিস্কোপ কিভাবে কাজ করে, আর তোমরা আমাদের ওই চ্যানেলে গিয়ে পেরিস্কোপের চিত্রটা দেখতে পাবো অবশ্যই। তবু আমি এখানে বলে দিচ্ছি যে পেরিস্কোপের ক্ষেত্রে যেটা হয়, অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, এখানে একটা দর্পণকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কত ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা হয়, এবং এখানে একটা দর্পণকে রাখা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেটা কিন্তু বাড়িতে প্রজেক্ট করতে দেয় কিন্তু স্যারেরা মাঝে মাঝে এটা প্রজেক্ট করতে দেয়, ঠিক আছে। তো খুব সহজ জিনিস, এটা খুব কঠিন একটা না। এখানে একটা ছোট আয়না লাগবে, 45 ডিগ্রি কোণ করে যাদেরকে রাখা হবে, ক্লিয়ার। তাহলে কি হবে দেখো, একটা আলো রশ্মিটা কি হবে আমাদের চোখে যে পড়ছে, এখানে কি হচ্ছে এই মাঠে যে জিনিসটা হচ্ছে সেটা কি হচ্ছে আমাদের এখানে এই দর্পণে প্রতিফলিত হচ্ছে, তাই তো আমরা বলতে পারি এখানে এই দর্পণে কি হচ্ছে আপতিত হচ্ছে। এই দর্পণ থেকে প্রতিফলিত হয়ে রশ্মিটা সরাসরি চলে যাচ্ছে এই দর্পণে। বোঝা যাচ্ছে কি বলছি, যে মাঠে যা কিছু হচ্ছে সেটা কি হচ্ছে একটা রশ্মির মাধ্যমে এসে, একাধিক রশ্মি হোক না কেন সমস্যা নাই, এই একাধিক রশ্মি হয়ে সেটা কিন্তু এই দর্পণে আপতিত হচ্ছে, তো এখান থেকে প্রতিফলিত হয়ে সব কিন্তু এই নিচের দর্পণে এসে পড়ছে, তাই তো। তারপরে কি হচ্ছে, এখান থেকে আবার আপতিত হয়ে আমাদের সবাই প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে। বোঝা গেল কি বললাম, এখান থেকে প্রতিফলিত হয়ে কিন্তু আমাদের চোখে এসে পড়ছে। তাই কি হচ্ছে, এই দূরে কি ঘটছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ক্লিয়ার। এটাই হচ্ছে পেরিস্কোপের কাজ। এটা কার কাজ, পেরিস্কোপের কাজ। এটা হচ্ছে পেরিস্কোপের কাজ। আশা করি বোঝা গেল পেরিস্কোপের কাজ কি বললাম, ঠিক আছে। আমরা নেক্সট দিন যেটা করবো, নেক্সট ভিডিওটা যেটা আমরা করবো সেটা হলো পার্ট 2 এর ভিডিও হবে, এবং সেখানে আমরা আলোর প্রতিসরণ সহ এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। তার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে, ঠিক আছে। এবং যদি বেশি ভিউ হয় তাহলে অবশ্যই সেকেন্ড পার্ট খুব শীঘ্রই চলে আসবে। যদি ভিউ কম হয় তাহলে কিন্তু সন্দেহ আছে, চেষ্টা করবো আনার, ঠিক আছে। তো তোমাদের ভিউর উপরে ডিপেন্ড করছে যে ভিডিওটা পরের পার্ট আসবে কি আসবে না, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে।